নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। ঘোর দুর্দিন ভারতীয় ফুটবলে। আইএসএল 20 বাও জলে। ডুরান্ড কাপে খেলতেই চাইছে না অনেক দলই। অনেকে দল গঠনও বন্ধ করে দিয়েছে। অনুশীলন শুরু করার প্রশ্নই নেই। যা শোনা যাচ্ছে তাতে চেন্নাই এফসি, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, উড়িষ্যা এফসি এবং হায়দ্রাবাদ এফসি ডুরান্ডের না খেলার সিদ্ধান্ত নিতে চলেছে। অনেকে আবার সিদ্ধান্ত নিয়েছে, যেমন এফসি গোয়া সিইও রবি পুষ্কর ফোনে জানালেন তাদের ডুরান্ডের না খেলার সিদ্ধান্তের পিছনে কারণ কি। Will you give me just a brief reaction behind the decision? Why are we not playing the Durand Cup? Yeah. Simple reason, there's so much uncertainty over the league, so we don't know whether when to start operations and so forth and all. Therefore, it's best for us to understand what is the future of the league before we take any more decisions and expand our costs. You haven't started your team building or like that? I mean, preparation so far. Sorry? I mean, you haven't started building team or? No, nothing. I don't have a coach. I don't have foreign players. Nothing. Okay. So you want to watch and wait and watch? I mean, of course. Do I have a choice? ভারতীয় ফুটবলের এমন দুর্দিন কেন? কি কারণে তৈরি হলো এই পরিস্থিতি? ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা কর্মকর্তারা কাকে দায়ী করছেন? দায়ী কে? কেনই বা দায়ী? সে ব্যাখ্যাও দিচ্ছেন নব ভট্টাচার্য। তো আবার বর্তমান ফেডারেশন কর্তাদের সঙ্গে আগের কর্তাদেরও দুষছেন। তিনি এরপর অশনি সংকেত দেখছেন। অবশ্যই দায় তো এআইএফএফ কে নিতেই হবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্ল্যানিং ছিল না। ঠিকঠাক প্ল্যানিং করলে এই অবস্থাটাকে এড়ানো যেত। তারা আগে কিছু চেষ্টাই করেনি। তবে দায় শুধু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই প্রজন্মের না, এর আগের প্রজন্মের যারা বিনা শর্তে রিলায়েন্সের কাছে আত্মসমর্পণ করেছিল, বিনা শর্তে না দেখে এগ্রিমেন্ট সই করে রিলায়েন্সকে ভারতবর্ষের ফুটবলের মালিক বানিয়ে দিচ্ছিল, তারাও সমানভাবে দায়ী। তারা কখনো ভেবে দেখেনি আজকে একটা প্রশাসক হচ্ছে সেই ভালো প্রশাসক যে দেখতে পারে আগামী 10-20 বছর পরে কি হতে চলেছে। যে প্রশাসক একটা এগ্রিমেন্ট না পড়ে সই করে দেয় এবং রিলায়েন্স যদি 10 বছর বাদে ছেড়ে দেয়, তখন ভারতীয় ফুটবল কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভেবেও দেখেনি। যেভাবে রিলায়েন্স এই টুর্নামেন্টটা করেছে আইএসএল, এইভাবেই যদি 6 মাস ধরে সন্তোষ ট্রফি করতো সবকটা স্টেটকে নিয়ে, তাহলে আজকে ভারতবর্ষের ফুটবল অন্য চেহারায় থাকতো। কিন্তু সেটা কেউ তাদেরকে বোঝায়নি। তারা এত টাকা খরচা করলো, খরচা করে এখন যদি মুখ ফিরিয়ে নেয়, ভারতের ফুটবল থেকে সরে যায়, তাহলে যারা ইনভেস্টার তো ভারতের ফুটবল সম্বন্ধে একটা নেতিবাচক ধারণা শিল্প মহলে পৌঁছাবে এবং তার পাশাপাশি ভারতীয় ফুটবলেরও ক্ষতি হবে। আবার রিলায়েন্সকে রেখে দিলেও যে কোনো উন্নতি হবে না, ওকে ওদের মতো ওদের ইচ্ছা মতো চালাতে দিলে আলটিমেটলি যে ভারতীয় ফুটবল এক পাও এগোবে না, সেটা এতদিনে সমস্ত মানুষ যারা খেলাধুলোর সঙ্গে অল্প বিস্তর যুক্ত আছে, অল্প বিস্তর যাদের জ্ঞান আছে, তারা সবাই বুঝতে পারছে যে ভারতীয় ফুটবলের শেষ 10 বছরে যা অবনতি হয়েছে এরকম কোনোদিন হয়নি। এই দুটোর থেকে বেরিয়ে আসা এখন খুব কঠিন কাজ। আগামী রিলায়েন্স যদি বেরিয়েও যায়, এফএসডিএল যদি বেরিয়ে যায়, যদি আইএসএল বন্ধ হয়ে যায়, তাহলে আগামী 5-7 বছর খুব কঠিন সময় আসতে চলেছে। তবে আমার ধারণা বড় যারা ইনভেস্ট করে টিম করেছিল তাদের জন্য যদি কোনো লিগ করা যায়, তারা একেবারে টিমটা তুলে দেবে না। কিন্তু আমার এখনো মন বলছে রিলায়েন্স ভারতীয় ফুটবলের মালিকানা নেওয়ার জন্য এগুলো করছে। মানে অফিসিয়াল মালিক হবে। এতদিন আনঅফিসিয়াল মালিক ছিল, এবারে অফিসিয়াল মালিক হবে। ভারতীয় ফুটবলে ডামাডোল, আইএসএল নিয়ে ঘোর অনিশ্চয়তা। অনেক ক্লাব দল গঠনও বন্ধ করে দিয়েছে, ডুরান্ড থেকেও নাম তুলে নিতে চাইছে। এরকম একটা পরিস্থিতির জন্য দায়ী কে? এফএসডিএল না ফেডারেশন? এফএসডিএল এর ভূমিকা যতই সমালোচনার যোগ্য হোক, প্রাক্তন ফুটবলাররা অবশ্য অভিযোগ জানাচ্ছেন ফেডারেশনের বিরুদ্ধেই। দেবজিৎ ঘোষ প্রচণ্ড আক্রমণাত্মক, পাশাপাশি সমাধানের পদও বাতলে দিলেন। অন্যদিকে আলভিটোর মত, ফেডারেশন নিজেই যদি আইএসএল পরিচালনা করত তাহলে এমন সমস্যা হতো না। ফুটবলের এই মুহূর্তে যে টপ অফ দ্য অফিসিয়াল, তার যদি নিজস্ব ধারণা যদি স্বচ্ছ না হয়, বা তার যদি পরিচিতি ভারতবর্ষের ফুটবলে তার যদি পরিচিতি জিরো হয়, তাহলে এর থেকে বেটার কিছু এক্সপেকটেশন আমাদের কোনোদিনই ছিল না, আজও থাকবে না।
সব জিনিসের একটা পরিচিতি দরকার হয়। সেই পরিচিতিটার মাধ্যমেই সবাই সবকিছু কর্পোরেট দুনিয়ার সাথে আমাদের লিয়াজও করতে হয়, যেটা একটা সময় ডালমিয়া করে গেছেন। ক্রিকেটকে আজকে এই জায়গায় নিয়ে গেছেন উনি। এরকম একটা লোক ভারতবর্ষের ফুটবলের বড়ই অভাব, আগেও ছিল, এখনো আছে, এখন আরো অধঃপতনে চলে গেছি আমরা। তার কারণ যিনি আমাদের সর্বময় কর্তা, তার নিজস্ব ফুটবল ব্যাকগ্রাউন্ড যদি এই অবস্থা হয় তাহলে সেটাই হওয়ার, যা হওয়ার তাই সেটাই হয়েছে। 2 নম্বর, নিজস্ব কোনো জানি না যে টেকনিক্যাল কমিটি যারা আছে তাদের আদতেও কোনো কাজ আছে কিনা বা তাদের কি কাজ, সেটা আমার কোনো সত্য ধারণা নেই। এই কারণেই নেই যে যে সমস্ত থিং হয় তার কতটা সেটা আমি খুব ডাউট। 3 নম্বর হচ্ছে, এই মুহূর্তে ভারতকে যদি বাঁচাতে হয় তাহলে ভারতবর্ষের ফুটবলের সর্বময় কর্তা হওয়া যে কোনো একজন কর্পোরেটের টপ লোক, যেরকম পার্থ জিন্দাল বা সঞ্জীব গোয়েঙ্কা, এই ধরনের লোককে এই মুহূর্তে টপ অফ দা ইয়েতে টপ অফিসিয়াল হিসাবে বসাতে হবে। তাহলে যদি ভারতবর্ষের ফুটবলের খোলনলচে চেঞ্জ হয়। তার কারণ নিজস্ব ব্যাকবোন যদি শক্ত না হয় তাহলে কোনো কিছুই আমরা সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না, সেটাই স্বাভাবিক এবং এটাই চলছে এই মুহূর্তে। মানে তুমি প্রত্যক্ষভাবেই দায়ী করছো ফেডারেশনকেই যে এর বাইরে কি আছে? ফেডারেশন, আমি তো দায়ী করবো ফেডারেশনকে। সে সর্বময় অর্গানাইজেশন, তার কথাতে ভারতবর্ষের ফুটবল চলে। আমি এর বাইরে কাকে দায়ী করতে যাবো? অন্য কাউকে আমি দায়ী করবো কেন? FSDL কি করলো সেটা নিয়ে আমি কেন মাথা ব্যথা করতে যাবো? আজকে FSDL এর জায়গায়, আজকে যদি ফেডারেশনের ক্ষমতাটাকে FSDL এর জায়গায় আরেকজন টপ কর্পোরেটকে নিয়ে আসে, তাহলেই আমাকে FSDL এর কথা শুনতে হবে না। আমার যদি সে ক্ষমতা থাকে তাহলে আমি সেটাই করবো। তো অটোমেটিক্যালি আমি তো ফেডারেশনকেই ধরবো। প্লাস এই এতগুলো কেস, আননেসেসারি কেস কামারি হয়ে রয়েছে, যেগুলো সুপ্রিম কোর্টে, সেগুলোর কোনো ডিসিশন না হলে কোনো কিছু নতুন চুক্তিতে সই করতে পারবে না। আলটিমেটলি ভারতবর্ষের ফুটবল এই মুহূর্তে তুই বলতে পারিস যে আমরা তো পিছনেই ছিলাম, আরো 20 ইয়ার্স ব্যাকে গেলাম। আজকে এই জায়গায় আমি বলবো কি, এইটা যদি AIFF যদি করতে পারে খুব ভালো। কারণ আজকে তুমি দেখো, ক্রিকেট যদি আমরা বলি, আমাদের দেশে BCCI কিন্তু সবকিছু অর্গানাইজ করছে। আজকে সবকিছু তো ওরাই করছে, প্রত্যেক নিজের ফেডারেশন কিছু সবকিছু করছে। আজকে ইংলিশ প্রিমিয়ার লিগ বলো, ফ্রেঞ্চ বলো, সব জায়গায়। তো এবার এখানে কিভাবে এগ্রিমেন্ট হবে কিংবা কিভাবে এগ্রিমেন্ট করা উচিত, সেটা ক্লাবস, FSDL আর AIFF এরা নিজেরা একটা আলোচনায় বসে যদি শর্ট আউট করতে পারে, আমার মনে হয় ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো হবে। বাট FSDL এর কাছে যদি পুরোটাই যদি রাইট চলে যায়, তাহলে আমার মনে হয় there will be some problem। কারণ FSDL ম্যানেজ করার পরই বা ইন্ডিয়ান ফুটবল কি কোনো কিছু ভালো ইমপ্রুভমেন্ট করেছো? আমার তো মনে হয় না। তো লেট দ্য রাইটস উইথ দ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন and let FSDL run the show। বাট ওটা যদি না করতে চায়, let them come to a mutual understanding যেটা ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো হয়। অবভিয়াসলি, বিকজ দেখো সব জায়গায় আজকে যদি ফেডারেশন রান না করে, FSDL যদি রান করে, তাহলে AIFF এর রোলটা কি? হোয়াট উইল বি দেয়ার রোল? আমি চাই FSDL এর কাছে রাইটসটা থাকুক। আর যেভাবে আগে হয়েছিল 10-15 বছর যে এগ্রিমেন্টটা হয়েছিল, কিভাবে হয়েছে আমরা তো কেউ জানি না, সেইভাবে কোনো একটা সেটেলমেন্ট যদি হয় তাহলে ভালো। দিস ইজ লাইক যেভাবে ওরা চাইছেন কি AIFF কে এই পার্সেন্টেজ দেবে, ক্লাবকে এই পার্সেন্টেজ, তারপরে ম্যাক্সিমাম রাইট ওদের কাছে, এটা তো একটা ফাইট করার মতন হয়ে গেছে। কারণ এখন সবাই জানে FSDL মানেই সবকিছুই কিংবা ISL মানেই সবকিছু। কিন্তু আমি যদি মানতাম এটাতে কি সবকিছুই, যদি ইমপ্রুভমেন্ট হয়, যদি কোনো কিছুই যদি না হয়, সবকিছু বলে লাভ কি? আজকে আমাদের র্যাঙ্কিং ফ্রম ব্যাড টু ওয়ার্স চলে গেছে। তাহলে দ্যাট শুড বি, আমি এক জায়গায় বলছি বারবার, AIFF, ক্লাবস আর FSDL এরা তিনজন নিজেরা একটু আলোচনায় যদি বসে, যদি যেটা ভালোভাবে ইন্ডিয়ান ফুটবল করলে সবথেকে ভালো। দুদিন আগে একটা দারুণ সত্যি কথা স্বীকার করেছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। 100 বছর ধরে আমাদের 3 প্রধান তাদের আর্থিক পরিকাঠামো গড়ে তোলার দিকে নজর দেয়নি, শুধু আবেগ দিয়ে ক্লাব করে গিয়েছেন তাদের মতো কর্তারা। শুনে নিন ঠিক কি বলেছিলেন দেবব্রত সরকার। আমরা 100 বছর ধরে কেউ কোনো ফিনান্সিয়াল স্ট্রাকচার কথা ভাবিনি, ইমোশন থেকে চলেছি। আমরা 100 বছর ধরে কেউ কোনো ফিনান্সিয়াল স্ট্রাকচার কথা ভাবিনি, ইমোশন থেকে চলেছি। দেবব্রতর এই কথার সঙ্গে পুরোপুরি একমত ইস্টবেঙ্গল মোহনবাগানের অন্য কর্তারাও।
তারাও সত্যিটা স্বীকার করে নিচ্ছেন, মেনে নিচ্ছেন কাজটা করা উচিত ছিল। তবে তারা মনে করেন আমাদের দেশের পরিস্থিতিতে যেটা হয়েছে সেটাই হওয়ার ছিল। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি তাই? সত্যি ভাবিনি আমরা আজকে যে আমরা মাঝে মাঝে আজকে তুলনা করি আমাদের ক্লাবের বিদেশি ক্লাবেদের সাথে, সেখানে বিদেশি ক্লাবের মেম্বারশিপ বা বিদেশি ক্লাবের স্পন্সরশিপ বা বিদেশি ক্লাবের যে টোটাল যে স্ট্রাকচার, সেটা কি আমাদের সাথে মেলে? একদমই নয়। তো আজকে এইগুলোই, আজকে আমাদের যে আমরা যেভাবে যে চাঁদা নিয়ে নিই বা যেটা হয়, আজকে আমাদের যে ধরনের মানে অ্যাকাউন্ট মানে আজকে কেনার ক্যাপাসিটি, আজকে আমাদের এখানে একটা টপ ক্লাস খুব জার্সি যদি বেশি দামের হয় সেটা বিক্রি হবে না। কিন্তু আজকে অ্যাডিডাসের কি ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি, অথেন্টিক জার্সি বিক্রি হচ্ছে না? প্রচুর বিক্রি হচ্ছে। সো সোশিও ইকোনমিক স্ট্রাটাটাও আমাদের এখানে ডিফারেন্ট। আচ্ছা, মানে আপনি কিছু মিলিয়ে আমাদের আমরা আবেগের জন্যই ক্লাব করে এসেছি। আমরা কোনো সময় ক্লাবের ফিনান্সিয়াল মানে করার ইচ্ছে থাকলেও সেইটা অনেক জায়গায় আমাদের বাধা। তুমি তো আজকে চাঁদা করতে পারবে না, ধরো এমনি নানা জিনিস আছে। এটা তো মানে একবারই এক্ষুনি একদিনে ঠিক হওয়ারও নয়, কিন্তু এটা আস্তে আস্তে অ্যাডজাস্ট করা উচিত। মানে আপনি যেহেতু সেক্রেটারি হয়ে এসেছেন, এবারে কি আপনি এই দিকটাকেও একটা নজর দেওয়ার দিকে? না, এটা নজর দেওয়ার ব্যাপার নয়। আমাকে তো আমার যে ইকোনমিক ব্যাপারটা আছে, আমার যে মানে লোকজন আছে, আমাদের যারা সদস্য, সবকিছু নিয়ে সবকিছু মাথায় রেখে তোমাকে ক্লাব চালাতে হবে। এটা তো এটা মানে ওইভাবে হবে না। সিচুয়েশন অনুযায়ী সবকিছু করা হয়। কাউকে অ্যাকিউজ বা কিছু করা মানে হয়নি ভুল এটা বলবো না। তখন ধরো 100 বছর আগে যেভাবে আমাদের জন্ম হয়েছিল এবং সেভাবে যেই হেলথের উপর আমরা চলতাম তাতে চলে যেত, আমাদের খুব একটা অসুবিধা হয়নি। পরবর্তী অধ্যায়ে যখন আমার স্পন্সরশিপ এলো তখন আমরা পেলাম মোটামুটি। সেটাও যদি তুমি বলো সেইভাবে আমরা করে গেছি। এতটা পরিকাঠামো লাগবে বা কিছু সেটা আমরা বুঝিনি। এবার সেটা সবাই করতে করতে শিখে। এগুলো তো তোমার ইতিহাস বলে যেটা উচিত ছিল বা এটা ছিল না। ওটাকে আমি একদম ভুল করেছি আমি বলবো না, ওটাই তখনকার দিনে সেরা পথ ছিল বলেই এরা করেছেন যারা করতেন। পরবর্তীকালে এখন আমরা দেখো, আমরা সিচুয়েশন অনুযায়ী আমরা চেষ্টা করছি ঠিক করা যায়। তাতে দেখো বন্ধের মধ্যে আমরা পড়েছি, কতটা স্পন্সরশিপের বা কতটা এদের কাছে মানে কি বলবো কর্পোরেটদের কাছে নিজেদের ছেড়ে দেবো না দেবো, এই নিয়ে আমাদের একটা কন্ট্রোভার্সি চলছে এবং সেটাও একটা সলভ হবে আলটিমেটলি। করে একটা রাস্তা আসবে, সেই রাস্তায় আমরা এগোবো। আমরা কনফিডেন্ট, আমরা 100 বছর সবাই হয়ে গেছে, প্রত্যেকেই একটা নিজের জায়গা করে নিতে পারবে। কিন্তু এই ভুল বলবো না, এই ধরনের যে প্রক্রিয়ায় আমরা চলেছি সেই প্রক্রিয়ার পরে পরবর্তী অধ্যায় আবার একটা দেখা যাবে চেঞ্জ হবে। তারপর আবার হয়তো 100 বছর পরে মনে হবে এটা ঠিক হয় না, এটা এরকম হবে। এইভাবেই চলে সবকিছুই, স্ট্রাকচারালি সবই ওরকম ভাবে থাকে। মোহনবাগান দিবস, মোহনবাগান রত্ন সবই তাঁর হাতে শুরু। তিনি সচিব থাকাকালীনই ক্লাবে শুরু হয় এসব, আর এখন তাঁকে রত্ন দেওয়ার কথা ঘোষণা করল মোহনবাগান। 2026-এ মোহনবাগান রত্ন পাবেন প্রয়াত সচিব অঞ্জন মিত্র। আর এমন দিনে আবেগ ও নস্টালজিয়া ঘিরে ধরেছে তাঁর পরিবারকে। স্ত্রী সুজাতা মিত্র আবেগঘন এক বিবৃতিও দিয়েছেন, জানিয়েছেন, আমি আমার পরিবারের সকলের তরফ থেকে আমাদের মোহনবাগান ক্লাবের নবনির্মিত কার্যকরী সমিতির সকলকে ধন্যবাদ জানাই। আমার স্বামী শ্রী অঞ্জন মিত্র মহাশয়ের নাম 2026 মোহনবাগান রত্নের জন্য মনোনীত করার জন্য। আমার এবং আমার পরিবারের কাছে এই সম্মান খুবই গর্বের। একটা সময় আপনাদের সকলের প্রিয় অঞ্জনদার তত্ত্বাবধানেই মোহনবাগান দিবস উদযাপন শুরু হয় এবং প্রতি বছর 29শে জুলাই মোহনবাগান দিবসে এই মোহনবাগান রত্ন নামক সম্মান প্রদানের রীতিও
উনিই প্রচলন করেন। এই সম্মান প্রদানের জন্য আপনাদের সকলের প্রিয় অঞ্জনদার নাম বিবেচনা করার জন্য মোহনবাগান পরিবারের সকলকে আবারও সাধুবাদ জানাই। ধন্যবাদ আনতে শ্রীমতী সুজাতা মিত্র। আইএসএল নিয়ে ডামাডোল, অনেক ক্লাবই দল গড়া বন্ধ করে দিয়েছে, প্র্যাকটিসও শুরু করছে না, ফলে তারা ডুরান্ডেও খেলতে চাইছে না। প্রভাব পড়েছে ইস্টবেঙ্গলেও, কিছুটা থমকেছে দল গঠনের কাজ। এফসি গোয়ার সাইড ব্যাক জয় গুপ্তাকে পাকা করে ফেললেও এই পরিস্থিতির জন্য সই করানো হচ্ছে না। সব মিলিয়ে ডামাডোলের প্রভাব লাল হলুদেও। সল ক্রেসপোর ভবিষ্যৎকেই, তার সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি 2026 পর্যন্ত। গত মরশুমের আইএসএলে তার পারফরমেন্সে খুশি নন কোচ অস্কার বুজো এবং লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। আসন্ন মরশুমে খাতায় কলমে তার নাম থাকলেও খেলার সুযোগ পাবেন তো? স্প্যানিশ স্ট্রাইকারও হয়তো এই মরশুমে খেলার সুযোগ আদায় করে নেওয়ার লক্ষ্য স্থির করে ফেলেছেন। তাই নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে দেখা যাচ্ছে স্ট্রেচিং, তারপর ওয়েট লিফটিংয়ে মগ্ন লাল হলুদের এই ফুটবলার। জাভি হার্নান্ডেজকে রাখতে চাইছে না জামশেদপুর এফসি। যদিও গত মরশুমে আইএসএলে তার পারফরমেন্স খুব খারাপ ছিল না, 26টি ম্যাচ খেলেছিলেন, 9টি গোলের পাশাপাশি 3টি অ্যাসিস্টও ছিল তাঁর ঝুলিতে। এখন তার দিকে নজর চেন্নাই এফসির। প্রাথমিক পর্যায়ে নাকি আলোচনাও হয়ে গিয়েছে বলেই শোনা যাচ্ছে। রাজ্য ক্রীড়া মন্ত্রকের অনুদান না পেলে মণিপুরের প্রিমিয়ার ফুটবল ক্লাবের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা উঠবে না, এমনকি তাদের আসন্ন ডুরান্ড কাপে খেলাও অনিশ্চিত। এই মরশুমেই এলিট আই লিগ থেকে অবনমন হয়েছে নেরোকা এফসির। 2025-26 মরশুমে তারা আই লিগের 2য় ডিভিশন খেলবে, কিন্তু ক্লাবটির কোনো স্পন্সর নেই। কিন্তু গত মরশুমে নেরোকা এফসি তাদের 70% ফুটবলারদের পুরো চুক্তির টাকা দিতে পারেনি। 2 বিদেশি ফুটবলার ফিফায় অভিযোগ জানানোর ফলে ক্লাবের ওপর নেমে এসেছে ফিফার ব্যান। সেই নিষেধাজ্ঞা তুলতে হলে ক্লাবের অবিলম্বে প্রয়োজন প্রায় 15 লক্ষ টাকা। তাতে অভিযোগকারী 3 ফুটবলারের বকেয়া মেটানো যাবে। For the last season. And now I am requesting to the government, if you they pressure to participate the coming Dural Cup to play in Infant 1 zone, Trau and Neroka, but Trau already given their consent, but still I could not even, because I have pressure to them. If you just want to play Neroka in the Dural Cup, then you at least give me at least 30 to 35 lakhs for preliminary session, preliminary round. For Otherwise, Duran how Cup, we for can Duran fight? Cup. For Duran Cup, how we can fight? Exactly. So because still we are bankruptcy, that means we are still pending to give ban or still imposed by the FIFA for 2 players, Darius and Nurul, and for one Indian player. Of Neroka? Yes, Neroka. Still. FIFA has set a ban on these 2 players? No, ban for non-payment of the 2 players' salary. That is why they have banned our Neroka for new registration. Oh, so that means till date you cannot play I-League 2 also unless you clear the payments of those 2 players. Definitely true. Definitely. So about 70 lakh what I have proposed. If they have given around 30 to 35 lakhs, then somehow I can manage it. ফিফার ব্যান না উঠলে আসন্ন ডুরান্ড কাপেও তাদের খেলা অনিশ্চিত। একই সঙ্গে প্রায় 50 লক্ষ টাকার অনুদানে ফুটবলারদের বকেয়া মিটিয়ে দল তৈরি করাও প্রায় অসম্ভব। তাই রাজ্যের ক্রীড়া মন্ত্রকের কাছে ক্লাব অনুরোধ করেছে অন্তত আরো 35 লক্ষ টাকা অনুদান দেওয়ার জন্য। Actually, without our consent, they have charges against the government, non-payment of our subsidy. But now the subsidy is now under process and will get soon. The governor have already assured. But in this time, in this juncture, if such Instagram is supposed to be aware by the governor or his party or any government directorate, yes, then they will think otherwise against us. Yeah. But this is Indian football report. It is from IFA, Calcutta Football Association. Maybe. But they maybe collect the information from the infant base. Oh, okay. Maybe, but I don't know actually who are the actual involved in this regard. So I would like to request the secretary what you have sent to me. Just before I have rang to him, but now he was in meeting. Okay. He will call back me soon. So now your team is practicing for the Duran Cup? No. Still, I am not practicing, and I am not starting now yet. Unless you get the money. Yeah.
মণিপুর ফুটবলের ঐতিহ্য নজর কাড়ার মতো। অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলার রাজ্যটি থেকে দেশকে গৌরব এনে দিয়েছে। মণিপুরই ছিল ভারতীয় ফুটবলের প্রথম রাজ্য, যেখানে 2005-এ শুরু হয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশনের ভিশন এশিয়া প্রজেক্ট। আজ আর্থিক দৈন্যতায় সেই মণিপুরে ফুটবল বিপন্ন। At that time, the government also not given the subsidy during their period. And they have, their own, they have expanded. So do you feel football in Manipur is going down slowly due to the lack of money? Yeah, definitely that is true. Because once to play, any player, it may be Manipur from Mumbai or whatever, they just want money. Without money, how they can play? Yes, that's true. Even this second division, I have given only 10,000, to 15,000, 20,000 maximum to the players. They are not happy, but they agree. এবছর কলকাতা লিগ পিকে ব্যানার্জির নামে উৎসর্গ করা হলো। সোমবারই ছিল পিকে ব্যানার্জির জন্মদিন। পিকে ব্যানার্জির মেয়ে ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সাংসদ ভাই প্রসূন ব্যানার্জি। এছাড়াও ছিলেন মন্ত্রী সুজিত বসু, অরূপ বিশ্বাস, মনোরঞ্জন ভট্টাচার্য, সঞ্জয় সেনরা। এবারের কলকাতা লিগের ম্যাসকট হলো গোপাল ভাঁড়। তারও উন্মোচন করা হয় এদিন কলকাতার এক হোটেলে। দেখুন, একটা জমজমাট প্রোগ্রাম আমরা সাজাবার চেষ্টা করেছি, যাতে যারা মাঠে আসবে তাদের যেন বিনোদনের কোনো অভাব না হয়। অবভিয়াসলি মানুষ মাঠে আসে খেলা দেখবে, খেলার আগে পরেটাও যাতে ভালো লাগে সেইভাবে লিগটাকে সাজানোর চেষ্টা করা হয়েছে। উড়িষ্যা থেকে একটা ট্রুপ আসছে যারা ড্রামস নিয়ে পারফর্ম করে, থাকবে পৌশালী ব্যানার্জির গান, থাকবে লেজার শো, থাকবে আলাদা করে ফায়ার ওয়ার্কস, তো একটা জমজমাট সন্ধ্যা এবং থাকবে নাচের প্রোগ্রাম। তো সব মিলিয়ে একটা জমজমাট প্রোগ্রাম আমরা সাজাবার চেষ্টা করেছি। আশা করছি যারা মাঠে সেদিন আসবে 25 তারিখ তারা আনন্দ পাবে মাঠে এসে এবং একটা ভালো খেলা দেখারও সুযোগ পাবে। আমরা জানি বেহালা এসএস এবং কালীঘাট এমএস দুটোই ছোট টিমদের মধ্যে খুব ভালো সাইড তৈরি করে এবং একটা কম্পিটিটিভ গেম দেয়। তো একটা ভালো ম্যাচ এবং তার সাথে বিনোদনের অন্যান্য ব্যবস্থা সব এক মোড়কে একসাথে থাকছে। 25 তারিখ আমার রিকোয়েস্ট থাকবে সকলকে নৈহাটি স্টেডিয়ামে উপস্থিত থাকার। 5:30 থেকে খেলা শুরু হবে। আমি আশা করছি সেদিন কেউ আশাহত হবেন না। যারা মাঠে আসবেন তারা ব্যাপক আনন্দ করে একসাথে আমরা কলকাতা লিগটার পথ চলা শুরু করব। মঞ্চে মাইক হাতে মন্ত্রী, পাশে সঞ্জয় সেন। আইএফএ সভাপতি অজিত ব্যানার্জিকে দেখতে পেয়ে ঘোষণা করতে যাবেন, এমন সময় আইএফএ সচিব এলেন। আইএফএর 2 পদাধিকারের সামনে মন্ত্রী ঘোষণাও করে দিলেন আগামী দিনেও বাংলার কোচ সঞ্জয় সেনকে রাখা হোক। ঘোষণা করছি আইএফএর সভাপতি এবং সম্পাদক দুজনই রয়েছেন। সম্পাদক কোথায় গেল? সেক্রেটারি, এই যে দুজনেই রয়েছেন। আমাদের বাংলার আগামী বছরের সন্তোষ ট্রফির কোচ আবার শ্রী সঞ্জয় সেন। সঞ্জয় সেন এখনো কোনো সিদ্ধান্ত না নিলেও আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেই দিলেন পদ্ধতি মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। সঞ্জয় দা নো ডাউট একজন কি বলবো ডিজার্ভিং ক্যান্ডিডেট, কিন্তু আমাদের কোচ ঠিক করে কোচেস কমিটি। আমাদের কনস্টিটিউশন অনুসারে তো চলতে হয়, কিন্তু আমার মনে হয় কোচেস কমিটিও একমত হবে। আমরা মিটিং ডাকবো কোচেস কমিটির, সেখানে কোচেস কমিটি ডিসাইড করবে কে কোচ হবে। অবভিয়াসলি সঞ্জয় দা নিশ্চয়ই প্রাধান্য পাবে, কারণ উনি বহু বছর পরে বাংলাকে সাকসেস এনে দিয়েছেন এবং মন্ত্রীও বলেছেন। দেখা যাক কোচেস কমিটির সাথে কথা বললে এটা নিয়ে আমরা ফাইনাল করতে পারবো। সোমবার বিধানসভায় অধিবেশনের শুরুতেই পাশ হয়ে গেল দ্য নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস বিল 2025। বাংলার ক্রীড়াক্ষেত্রে নতুন দিশা দেখাবে এই বিশ্ববিদ্যালয় বিল, এমনই মনে করেন রাজ্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই বিল পাশ হওয়ার ফলে হুগলির চুঁচুড়ায় গড়ে উঠতে চলেছে ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যাম্পাস, যেখানে অত্যাধুনিক ট্রেনিংয়ের ব্যবস্থা থেকে আন্তর্জাতিক মানের গবেষণা সবই থাকবে। এর ফলে বাংলা ক্রীড়াক্ষেত্রে আরও বেশি অগ্রসর হবে বলেই অভিমত পোষণ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এএফসি মহিলা এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় ম্যাচে বিশাল জয় পেল ভারতীয় মহিলারা। প্রথম ম্যাচেই তারা 13-0 গোলে পরাজিত করল মঙ্গোলিয়াকে। প্রথমার্ধে 4 গোল ভারতীয় মহিলাদের। ভারতের হয়ে একাই 5 গোল করেন পেয়ারি এক্সা। এছাড়াও 2টি করে গোল করেন সৌমা গুগুলট ও প্রিয়দর্শিনী সেলাদুরাই। 1টি করে গোল করেন সঙ্গীতা বাষ্পর, রিম্পা হালদার, মালবিকা, গ্রেস টাংমেই। এর আগে ভারতীয় মহিলারা 2005 সালে গুয়ামের বিরুদ্ধে 10-0 গোলে জয় পেয়েছিল। এদিন জিতল 13-0 গোলে। আগের রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড করল তারা।
এখনও আসেনি, খুব শীঘ্রই আসতে চলেছে এসওএস রেইনবো অ্যাথলেটিক ক্লাবের মহিলা টিম। তার আগে দারুণ উদ্যোগ নিল আদিত্য গ্রুপ। তাদের প্রজেক্ট বেঙ্গল টাইগার্সের জার্সি উন্মোচন করল তারা। উপস্থিত ছিলেন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের মুকেশ টোডি, আসানসোল চেম্বার অফ কমার্সের ভিপি ও আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য ও এসওএস রেইনবো অ্যাথলেটিক ক্লাবের সচিন রায়। সমাজে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের নিয়ে অনেকদিন ধরেই কাজ করছে আদিত্য গ্রুপ ও ফুডম্যান চন্দ্রশেখর কুণ্ডু। তারা খাওয়া পড়া ছাড়াও বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তাদের। সেখান থেকেই বাছাই করা 70 জনকে নিয়ে একাডেমিও চলছে। এদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে আগামী দিনের রেইনবোর মহিলা দল। জার্সির উন্মোচনে উপস্থিত ছিলেন কোচ দেবজিৎ ঘোষও। ফিফা ক্লাব বিশ্বকাপে রবিবার এফসি পাঁচুকার বিরুদ্ধে 3-1 গোলে জিতল 10 জনের রিয়াল মাদ্রিদ। গোল করেছেন আর্দা গুলের এবং জুড বেলিংহাম। ক্লাব ওয়ার্ল্ড কাপে শেষ 16-এ পৌঁছতে হলে বৃহস্পতিবার রিয়ালকে আরবি সালজবার্গের বিরুদ্ধে জিততেই হবে। ক্লাবের 100 বছর বয়সী সদস্য দিয়াজ আলবো প্রয়াত হয়েছেন সম্প্রতি, তাই তাকে স্মরণ করতেই এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা কালো ব্যাজ পরে মাঠে নেমেছিলেন। সোমবার ফিফা ক্লাব বিশ্বকাপে আল আইনের বিরুদ্ধে 6-0 গোলের বড় ব্যবধানে জিতল ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে সিটির হয়ে গোল করেন ইলকাই গুন্দোয়ান, ক্লদিও অ্যাচেভেরি এবং আর্লিং হালান্ড। এই জয়ের ফলে শেষ 16 জায়গা নিশ্চিত করেছে পেপ গুয়ার্দিওলার দল। কৈশোরে রিভার প্লেটে খেলার সময়ই আলোচনায় উঠে এসেছিলেন ক্লদিও অ্যাচেভেরি। কারো চোখে তিনি ছিলেন নতুন মেসি, কেউ বা তার মধ্যে মেসি ও মারাদোনার মিশ্রণ খুঁজে পেয়েছিলেন। অবশেষে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। কিন্তু প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে 5 মিনিট এবং এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে মাত্র 14 মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছিলেন তিনি। ম্যানচেস্টারের জার্সিতে অ্যাচেভেরির শুরুটা হলো মূলত সোমবার ক্লাব বিশ্বকাপে আল আইনের বিপক্ষে। যদিও 45 মিনিটের মাথায় গোড়ালির চোটের কারণে তাকে তুলে নিতে হয়, কিন্তু এই সময়ের মধ্যেই নিজের জাত ছিনিয়েছেন 19 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীগ ছক্কা। রবিবার হেডিংলেতে একসঙ্গে অনেকগুলো নজির গড়ে ফেললেন জসপ্রীত বুমরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট 11 বার 5 উইকেট নিয়ে ছুঁয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড। একই সঙ্গে অ্যাওয়ে সিরিজে মোট 12 বার 5 উইকেট নিয়ে ছুঁলেন কপিল দেবকে এবং প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট 150টি উইকেট নিলেন। 24.4 ওভারে 83 রানে 5 উইকেট। রবিবার হেডিংলিতে আবার নায়কের ভূমিকায় জসপ্রীত বুমরা। সাংবাদিক বৈঠকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভারতীয় ফিল্ডিংয়ের হতাশাজনক পারফরমেন্স নিয়ে। বুমরা বলেছেন, হ্যাঁ 3টে গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলা হয়েছে, কিন্তু কি করা যাবে, সেই নিয়ে কান্নাকাটি করে তো লাভ নেই। টেস্ট খেলার অভিজ্ঞতা নেই এরকম অনেক প্রতিভাবান ক্রিকেটার এই সফরে এসেছেন, তাদের মানসিকতা পরিণত হতে একটু সময় তো লাগবেই। শুভমান গিল নন, ঋষভ পান্ত নন বা অন্য কেউ নন, কেএল রাহুলই ভারতের সেরা টেস্ট ব্যাটসম্যান, একথা বলছেন চেতেশ্বর পূজারা। ভারতীয় টেস্ট দলে 3 নম্বর জায়গায় দীর্ঘদিন নির্ভরতা দিয়েছেন পূজারা। তিনিই দরাজ সার্টিফিকেট দিলেন রাহুলকে। তবে পাশাপাশি তিনি একথাও বলেছেন রাহুলকে তার ভালো শুরুটাকে বড় ইনিংসে পরিণত করতে হবে, তাহলেই রাহুলের প্রভাবটা আরও ভালোভাবে বোঝা যাবে। জসপ্রীত বুমরা ছাড়া ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, সব ফরম্যাটে বুমরাকে বল করতে দেখা দারুণ অনুভূতি, তবে আশা করব অন্য বোলাররা বুমরাকে ঠিকভাবে সাহায্য করবে যাতে ও 5টি টেস্টেই খেলতে পারে। ঘটনা হলো হেডিংলেতে সিরাজ, কৃষ্ণা, শার্দুলরা বুমরাকে সেভাবে সাহায্য করতে পারেননি, সে কারণেই মহারাজের এমন মন্তব্য। তার ব্যাখ্যা, অন্যরা ঠিকভাবে সহযোগিতা করলে বুমরার উপর বেশি চাপ পড়বে না, তখনই তিনি সবকটি টেস্ট খেলতে পারবেন। রবিবার হেডিংলিতে বল পরিবর্তনের অনুরোধ করেছিলেন ঋষভ পান্ত, কিন্তু তার সেই অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে আম্পায়ারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, যার ফল খারাপ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। আইসিসি তাকে নির্বাসনে পাঠাতে পারে। ক্রাচ থেকে সামারসল্ট। ঋষভ পান্ত কখনো ভাবতে পেরেছিলেন মাত্র 2 বছরের মধ্যে লিডসে তার জীবনে এই মুহূর্তটা আসবে? 2023-এর সেই ভয়ঙ্কর দুর্ঘটনা তার কেরিয়ার শেষ করে দিতে পারত, কিন্তু ঋষভকে সম্পূর্ণ সুস্থ করে মাঠে ফেরানোর নেপথ্য নায়ককে। ঋষভের শৈশবের কোচ দেবেন্দর শর্মা বলেছেন চিকিৎসক দীনেশ পারদিওয়ালা। তিনি সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান এবং অর্থোস্কোপি ও শোল্ডার সার্ভিসের ডিরেক্টর। একই সঙ্গে আইসিসির মেডিকেল কমিটিরও সদস্য। অর্থোস্কোপিক সার্জারিতে বিশেষজ্ঞ এই সার্জন মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে অসংখ্য খেলোয়াড়কে সুস্থ করে নতুন জীবন দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটার মুম্বাইয়ের হয়ে খেলতে চান না পৃথ্বী শ। এর মধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে এনওসি চেয়ে আবেদন করেছেন। এমসি এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা পৃথ্বীর আবেদনপত্র পেয়েছেন, খুব দ্রুতই এ ব্যাপারে আলোচনা হবে।
প্রসঙ্গত গত মরশুমে পৃথ্বী বারবার বাদ পড়েছিলেন মুম্বাই দল থেকে, তাতে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। সে কারণেই এবার মুম্বাই ছাড়তে চাইছেন। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। FIH প্রো লিগে টানা 7 ম্যাচ হারের পর রবিবার বেলজিয়ামের বিরুদ্ধে 4-3 গোলে জিতে টুর্নামেন্টে অভিযান শেষ করল ভারতীয় হকি দল। ভারতের হয়ে গোলগুলো করেছেন সুখজিৎ সিং, অমিত রোহিদাস এবং হরমনপ্রীত সিং। হতাশাজনক পারফরমেন্সের মধ্যেও এই টুর্নামেন্ট স্মরণীয় হয়ে থাকবে সুখজিৎ এবং দিলপ্রীত সিং এর কাছে। দুজনেই নিজেদের কেরিয়ারে 100তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন দেশের হয়ে। আন্তর্জাতিক হকি থেকে অবসর নিলেন ললিত উপাধ্যায়। দুবারের অলিম্পিক্স পদক জয়ী তারকা সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা জানান। 2020 টোকিও অলিম্পিক্স এবং 2024 প্যারিস অলিম্পিক্সে তিনি ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। দেশের হয়ে মোট 183 ম্যাচে 67টি গোল করেছেন। সোমবার ললিত গুড বাই জানালেন আন্তর্জাতিক হকিকে। দ্বিতীয়বার কুইন্স ক্লাব টেনিস চ্যাম্পিয়নশিপ জিতলেন কার্লোস আলকারাজ। রবিবারের ফাইনালে তিনি হারালেন জিরি লেহেকাকে। কুইন্স ক্লাবকে বলা হয় উইম্বলটনের প্রস্তুতি টুর্নামেন্ট। আলকারাজও বলেছেন, উইম্বলটনের আগে মনে হচ্ছে খারাপ হলো না প্রস্তুতিটা। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। জসপ্রীত বুমরা কোহিনূর ডায়মন্ডের মতোই মূল্যবান। আশা করি সব ধরনের ক্রিকেটেও কতটা গুরুত্বপূর্ণ সেটা সবাই উপলব্ধি করতে পারছে। বুমরা একজন স্পেশাল বোলার। গত কয়েক বছর ধরেই হ্যাজলউডের ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। এই অবস্থায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের প্রস্তুতি ছেড়ে ওর IPL-এ খেলতে চলে যাওয়া দেখে ভ্রু কুঁচকে যায়। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।